চীন থেকে স্প্যান চলে আসার পর নদীতে পুরোদমে চলছে পদ্মা সেতুর পিলার বসানোর কাজ। ডিসেম্বরের মধ্যে দুটি পিলারের সংযোগ তৈরির টার্গেট। আনুষ্ঠানিকভাবে আজ যাত্রা শুরু করলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। মন্দা কেটে যাবার প্রত্যাশা, প্রশাসনিক দক্ষতার উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। হজযাত্রীদের ভিসার জন্য ডিও লেটার দেওয়ার প্রক্রিয়া শেষ। যথাসময় যারা আবেদন করেছেন তারা ভিসা পাবেন বলছে হজ অফিস। এখনো খালি যাচ্ছে ফ্লাইট। এবং দখল দূষণে সংকুচিত হয়ে প্রায় মাছশূন্য কর্ণফুলী নদী, টিকে আছে মাত্র 20 প্রজাতির মাছ। নতুন করে যুক্ত হয়েছে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশে বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের মূল খবরে যাওয়ার আগে শুরুতে কিছু জাতীয় খবর। রিভিউর রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাশেম আলীকে প্রাণভিক্ষার বিষয়ে আজ আবারও জানতে চাওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এদিকে কাশেমের রিভিউ খারিজের পর থেকেই কাশিমপুর কারাগারে জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। গতকাল প্রাণভিক্ষার বিষয়ে জানতে চাওয়া হলে নিখোঁজ ছেলের সন্ধান না পাওয়া পর্যন্ত সময় চান জামাতের এই নেতা। অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে যৌক্তিক সময় দেওয়া হবে বলে জানায় কারা কর্তৃপক্ষ। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলী দেশের সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। গত মঙ্গলবার আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখলে বিচার প্রক্রিয়া শেষ হয়। নিয়ম অনুযায়ী এরপর তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। প্রাণভিক্ষার আবেদন করবেন না বলে সিদ্ধান্ত জানালে কিংবা আবেদন করার পর নাকচ হলে যে কোনো সময় তার ফাঁসি কার্যকর হতে পারে। স্বাভাবিকভাবেই মার্সি পিটিশন করার জন্য ওনাকে একটু যুক্তিসঙ্গত কিছু সময় ওনাকে দিতে হবে। স্বাভাবিকভাবেই প্রাথমিকভাবে শোনার পরেই একজন লোক এটা সহসা হয়তো মন্তব্য করতে পারেন না। তা আমরা দেখি সকালবেলা ওনাকে জিজ্ঞেস করলে ওনার অবস্থা বুঝতে পারবো, তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন রিপোর্টার তানিন মেহেদি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তানিন। ইমতিয়াজ, আমাদের কাছে সবশেষ যে তথ্যটি রয়েছে যে যুদ্ধাপরাধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর যে ফাঁসির দণ্ড কার্যকরের যে প্রক্রিয়া সেটির প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এবং আমরা যতটুকু জেনেছি এর আগে যে মীর কাশেম আলীর পরিবারের সদস্য এবং তার স্ত্রী যেটি দাবি করেছিলেন যে মীর কাশেম আলীর যে ছেলে নিখোঁজ রয়েছেন, ছেলের সন্ধান পাওয়া মাত্রই ছেলের সন্ধান পাওয়ার পরে মীর কাশেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে তার সিদ্ধান্তটি জানাবেন। কিন্তু সেই ব্যাপারটিতে আমরা কারা কর্তৃপক্ষ, বিশেষ করে কাশিমপুর কারাগারের যিনি জেল সুপার রয়েছেন, জেল সুপারের সঙ্গে আমরা মুঠোফোনে যোগাযোগ করেছিলাম এবং তিনি যেমনটি জানিয়েছেন আজকে 11টার কিছু সময় পরেই কাশেম আলীর কাছে আসলে জানতে চাওয়া হবে তিনি আসলে কখন কিংবা তিনি আদৌ রাষ্ট্রপতির কাছে যে তার যে কৃতকর্ম সেই কৃতকর্মের দোষ স্বীকার করে তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন কিনা সেই বিষয়টি জানতে চাওয়া হবে। এবং যদিও আমরা মুঠোফোনে যোগাযোগ করেছিলাম জেল সুপারের সঙ্গে, এখনো পর্যন্ত আমরা এই মুহূর্তেও নিশ্চিত হতে পারিনি যে জেল সুপার মীর কাশেম আলীর সঙ্গে যে কন্ডেম সেল রয়েছে সেই কন্ডেম সেলে তার সঙ্গে দেখা করে তার কাছে জানতে চেয়েছেন কিনা যে মীর কাশেম আলী আসলে কখন নাগাদ কিংবা আদৌ তার প্রাণ ভিক্ষা চাইবেন কিনা রাষ্ট্রপতির কাছে, এবং সেই জন্য আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে। যদিও সেই বিষয়টি কিন্তু আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো এমনটি আমরা আশা করছি। এবং এই বিষয়টি সম্পর্কে জানতে হলে আমাদেরকে মুঠোফোনেই যোগাযোগ করতে হবে, যেহেতু আমরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনের যে মূল ফটক রয়েছে মূল ফটকের সামনে আমরা অপেক্ষা করছি এবং এই কারণে জেলার যিনি রয়েছেন জেলার সঙ্গে আমরা কথা বলার মাধ্যমে সেই বিষয়টি জানতে পারবো। কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখতে হচ্ছে যে মীর কাশেম আলী যেহেতু এখানে অবস্থান করছেন এবং তার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে বলা যাচ্ছে যে এখানেই তার দণ্ড কার্যকর করা হবে, ফাঁসির দণ্ড। তো সেই ব্যাপারে কিন্তু এখানকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। আমরা যেমনটি দেখেছি যে মূল ফটক থেকে 200-300 গজ আগেই পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়েছে এবং সেই চেকপোস্ট থেকে আসলে
যেসব যানবাহন প্রবেশ করছে সেসব যানবাহনকে তল্লাশি চালিয়ে এবং তাদের পরিচয় নিশ্চিত হওয়ার মাধ্যমে তাদেরকে কিন্তু এরপরে কারা ফটকের সামনে পর্যন্ত আসতে দেওয়া হচ্ছে। তো মোটামুটি বলা যাচ্ছে যে মীর কাশেম আলীর ফাঁসির রায়ে দণ্ড কার্যকরকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে বেশ কিছু বাড়ানো হয়েছে। যদিও এখন পর্যন্ত আমরা যেই তথ্যটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে যে মীর কাশেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা সেই বিষয়টির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং জেল কর্তৃপক্ষের মাধ্যমে আমরা সেই তথ্যটি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তো ইমতিয়াজ, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা সব শেষ খবর। ইমতিয়াজ। দর্শক, ফাঁসির দণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর প্রাণ ভিক্ষার বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে গাজীপুর কাশিমপুর কারাগার থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তানিন মেহেদি। ফিরছি অর্থ বাণিজ্যের নিয়মিত খবরে। আনুষ্ঠানিকভাবে আজ যাত্রা শুরু করল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বেসরকারীকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডকে একীভূত করে নবগঠিত এই প্রতিষ্ঠান শুধু নিবন্ধন নয়, এক ছাদের নিচে জমি ও জ্বালানির সংযোগ প্রদান সহ আনুষঙ্গিক সব সেবা দেবে। এতে ভোগান্তি কমার পাশাপাশি বিনিয়োগ মন্দা কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে অর্থনীতিবিদরা বলছেন সবকিছুই নির্ভর করছে প্রশাসনিক দক্ষতার উপর। বিস্তারিত জানাচ্ছেন হাজরা শিউলি। কাগজে কলমে এতদিন বিনিয়োগ বোর্ড ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার কথা বললেও বাস্তবে জমি, গ্যাস, বিদ্যুৎ সংযোগ ও পরিবেশ ছাড়পত্র সহ বিনিয়োগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল সেবার জন্য বিভিন্ন দফতরে ঘুরতে হতো। এসব জটিলতার কারণে ব্যাংকে অলস অর্থ পড়ে থাকলেও কয়েক বছর ধরে ক্রমশ কমছে দেশি বিদেশি বিনিয়োগ। একইভাবে অনেক স্বপ্ন নিয়ে বেসরকারীকরণ কমিশন গঠন করা হলেও তা প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই প্রেক্ষাপটে বেসরকারীকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডকে একীভূত করে গঠিত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হলো। এন্টারপ্রেনার্সদের যে এত বছরের যে ক্ষোভটা ছিল ইউটিলিটি সার্ভিস অ্যান্ড আদার্স দিতে পারছি না এক আমব্রেলা নিচ থেকে, আমরা এক আমব্রেলা নিচ থেকে সবকিছু প্রোভাইড করার চেষ্টা করব এবং শর্ট টাইমের মধ্যে এটা যাতে করে এন্টারপ্রেনার্সরা সব সার্ভিস এক জায়গা থেকে পায় সেটার ব্যবস্থা করাটাই আমাদের মূল টার্গেট। এদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিসিসিআই সভাপতির মতে 12,000 একর জমি সহ শক্তিশালী ওয়ান স্টপ সেল থাকায় বিডা বিনিয়োগে নতুন গতি আনবে। 12,000 একর জমি ওনাদের হাতে থাকবে, যেটা সরকারি জমি, ওনারা তাৎক্ষণিকভাবে অ্যালোকেট করতে পারবে নতুন ইনভেস্টরদের কাছে। ওনাদের কাছে পাওয়ার থাকবে এবং এই বিডার মাধ্যমে আগামীতে বড় বড় বিদেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে। তবে যে নীতিমালা ও লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠান গঠন করা হয়েছে সেগুলো বাস্তবায়িত না হলে বিনিয়োগের মন্দা কাটবে না বলে মত অর্থনীতিবিদদের। নতুন প্রতিষ্ঠান সৃষ্টির মাধ্যমে শুধু জনবল বৃদ্ধি যাতে একমাত্র বিষয় না হয়, এটিকে যাতে গতিশীল করবার জন্য উপযুক্তভাবে প্রশাসনিক পরিবর্তন বা সংস্কার করা হয় সেদিকে নজর দেওয়া দরকার। আগারগাঁওয়ে নির্মাণাধীন বিডার নিজস্ব ভবনের কাজ শেষ না হওয়া পর্যন্ত বেসরকারীকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডের পুরনো ভবনে কাজ করবেন বিডার কর্মকর্তারা। তবে ডিসেম্বরের মধ্যে নতুন ভবনে পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা নিয়ে কাজ শুরু করবে বিডা। হাজরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর পিলার স্থাপনের অগ্রগতি নিয়ে রিপোর্ট। চীন থেকে স্প্যান চলে আসার পর এখন নদীতে পুরোদমে চলছে পদ্মা সেতু পিলার বসানোর কাজ। আগামী ডিসেম্বরের মধ্যে দুটি পিলারের মধ্যে স্প্যান বসিয়ে সংযোগ তৈরির টার্গেটকে সামনে রেখে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন এখন পর্যন্ত মূল সেতুর 28 ভাগ কাজ শেষ হয়েছে। প্রকল্প এলাকা ঘুরে এসে এসাঞ্জুলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর ইয়ার্ড। সুপারস্ট্রাকচারের জন্য বিশেষভাবে নির্মিত দ্বিতীয় ওয়ার্কশপটি ব্যস্ত এখন চীন থেকে আসা স্প্যানগুলো জোড়া দেওয়ার কাজে। গত মাসের মাঝামাঝি সময়ে জাহাজে করে এসব স্প্যান নিয়ে এসে ঠাঁই দেওয়া হয়েছে এখানে। চীনে প্রায় 80 মিলিমিটার পুরু স্টিল প্লেট কেটে ওয়েল্ডিং করে তৈরি করা হয়েছে এই স্প্যানগুলো। মাওয়ায় ল্যাব টেস্ট করার পর ক্রমান্বয়ে 129টি স্প্যানকে জোড়া দিয়ে তৈরি করা হবে প্রায় 3000 টন ওজনের একটি সুপারস্ট্রাকচার, যা দুটি পিলারের মধ্যে বসে তৈরি করা হবে সংযোগ। আর গার্ডার সহ দ্বিতল সুপারস্ট্রাকচার বসিয়ে দেওয়া হলে এর নিচ দিয়ে চলবে ট্রেন ও উপর দিয়ে চলবে অন্য যানবাহন। যে পার্টসগুলো আমাদের এসেছে 15 মিটার, 18 মিটার, 10 মিটার, সেই পার্টসগুলো জোড়া দিয়ে আমরা 150 মিটারের স্প্যানটা তৈরি করব। স্প্যান তৈরি করার পরে আমাদের এটা রং করা হবে, রং করার পরে আপনার টেস্ট করা হবে, টেস্ট করার পরে আমরা নিয়ে যাব যথাযথ স্থানে, যেখানে যাওয়ার সঙ্গে চলে যাবে। মাওয়া প্রান্তে ইয়ার্ডে যখন স্পেনগুলো জোড়া দেওয়ার কাজ চলছে তখন একই সময় নদীতে চলছে পাইল ড্রাইভিং এর কাজ। আর জোড়া দেয়া এই 150 মিটার দীর্ঘ স্পেনগুলো এনে বসিয়ে দেওয়া হবে এই জাজিরা প্রান্তে দুটি পিলারের মধ্যে।
তারপরই দৃশ্যমান হয়ে উঠবে পদ্মা সেতুর মূল অবকাঠামোর একাংশ। মাওয়া ও জাজিরা দুই প্রান্তে সব মিলে 8টি পিলারের জন্য এখন নদীতে 27টি পাইল বসানোর কাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে জাজিরা প্রান্তের 37 ও 38 নম্বর পিলার দুটি পুরো নির্মাণ হলে এ দুটি পিলারের মধ্যে বসানো হবে পদ্মা সেতুর প্রথম স্প্যান। আমাদের টার্গেট হলো ডিসেম্বরের মধ্যে শুরু করা। কত নম্বর পিলারের মাঝখানে আমরা কাজ করব? এটা 37, 38। পাইলিং এর কি অবস্থা আছে? কাজ চলতেছে। একই সময়ে মূল সেতু থেকে সংযোগ সড়কে নেমে আসার জন্য জাজিরা প্রান্তে চলছে ভায়াডাক্ট পাইলের কাজও। সেতুর পাইলিং এর কাজে গতি আনতে আরেকটি হেমার যোগ করা হচ্ছে, যেটি এখন সমুদ্রপথে মুন্সিগঞ্জে আসছে। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে আজ দেওয়া হচ্ছে 10 সেপ্টেম্বরের টিকিট। সকাল 8টা থেকে শুরু হওয়া টিকিট বিক্রি চলবে বিকেল 5টা পর্যন্ত। টিকিট পাওয়ার প্রত্যাশায় গত রাত থেকেই অনেকে ভিড় করেন কমলাপুর রেল স্টেশনে। দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত টিকিট পেয়ে হাসি মুখে বাড়ি ফিরতে দেখা গেছে অনেককে। তবে নারীদের জন্য একটি টিকিট কাউন্টার থাকলে তা বাড়ানোর দাবি করছেন কেউ কেউ। রেল স্টেশনের সার্বিক নিরাপত্তায় সতর্ক অবস্থানে আছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এছাড়া কালোবাজারি ঠেকাতে বিশেষ নজরদারি লক্ষ্য করা গেছে। প্রতিদিন কমলাপুর থেকে প্রায় 22,000 অগ্রিম টিকিট দেওয়া হলেও সাধারণ মানুষের জন্য বরাদ্দ রয়েছে 14,000 টিকিট। আগামীকাল দেওয়া হবে 11 সেপ্টেম্বরের টিকিট। এছাড়াও আগামী 5 সেপ্টেম্বর থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। কোনো সমস্যা হয় নাই, যথানিমে টিকিট পাইছি, লাইনটা ধরছি, ওইটাই বিরক্তকর লাগলো আর কি। গতকাল সকাল 8টায় আসছি, এতক্ষণ কষ্টের পর 2টা এসি পাইছি, আমি অনেক খুশি। 369টা টিকিটের মধ্যে আমরা 20 জন সিরিয়াল লাইন পাইনি। এর মধ্যে ব্রহ্মপুত্র গেছে, অগ্নিবীণা গেছে। এখনই তারা বলতেছে যে আমি তিস্তা এক্সপ্রেসে কোনো টিকিট নেই। কেন? এই টিকিটগুলো কোথায় গেল? আমাদের এখানে মেয়েদের একটাই কাউন্টার, আমার মনে হয় কাউন্টার আরো বাড়ানো উচিত। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার রাশেদ লেমন এবং চট্টগ্রাম রেল স্টেশনে রয়েছেন কমল দে। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি রাশেদ লেমনের কাছে। রাশেদ, ইমতিয়াজ, সকাল 8টা থেকে শুরু হয়ে এই ঈদের আগাম টিকিট বিক্রি চলছে এবং এরই মধ্যে 4 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে এবং এর ফলে আস্তে আস্তে যেহেতু যারা লাইনে দাঁড়িয়ে টিকিট প্রত্যাশীদের ভিড় কিন্তু অনেকটাই কমে গেছে এই গত 4 ঘন্টা। এবং আমরা দেখেছি যে সকাল থেকে যারা টিকিট নিয়েছেন এরা কিন্তু আসলে অনেকেই কিন্তু গতকালকে বিকেল বা সন্ধ্যা থেকে এখানে অপেক্ষা করে একটি তাদের সেই কাঙ্ক্ষিত টিকিট যখন পেয়েছে তারা কিন্তু আসলে তাদের এই বেশ কয়েক ঘন্টার নির্ঘুম রাত কিংবা পরিশ্রম ভুলে গিয়ে সবাই কিন্তু আসলে আনন্দ উচ্ছ্বাস নিয়ে এসে টিকিটটি নিয়ে ফিরেছেন। তবে কারো কারো কিন্তু কিছু অভিযোগও ছিল। আমরা যেমনটি দেখছিলাম যে সকাল থেকে যারা আসলে একটু পেছনে ছিল, লাইনের পেছনে, তারা কিন্তু বারবারই অভিযোগ করছিল যে লাইনগুলোর একটু ধীরগতির অভিযোগ করছিল এবং তারা বলছিল যদি একটু গতি সম্পন্ন হতো লাইনগুলো তাহলে বোধহয় তাদের একটু ভোগান্তি কমতো। এবং পাশাপাশি আমরা দেখেছি, তবে এই পাশে যারা মহিলা যারা রয়েছেন মহিলাদের জন্য আসলে পুরো এখানে কিন্তু একটি মাত্র কাউন্টার করা হয়েছে। আমরা এর আগেও দেখেছি যে প্রতিবারই কিন্তু এই বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হয় যে মহিলাদের যদি একটু কাউন্টার যদি আরও একটি বা দুটি কাউন্টার বৃদ্ধি করা যেত তাহলে তাদের ভোগান্তি কম হতো। আমরা দেখেছি মহিলাদের যারা রয়েছেন তারাও কিন্তু আসলে সেই বলতে গেলে অনেকেই মধ্যরাত কিংবা সে ভোর রাত থেকে এসে এখানে টিকিটের জন্য অপেক্ষা করছেন। তবে তারা তাদের ক্ষেত্রেও সেই একই অভিযোগ ছিল যে তাদের কাউন্টারেও কিন্তু একটু ধীর গতি লক্ষ্য করা গেছে। এছাড়া কিন্তু সার্বিকভাবে 2-1টি ট্রেনে আমরা যেমনটি দেখছিলাম যে যাত্রীরা অভিযোগ করছিলেন যে তাদের খুব 10 জন 15 জন টিকিট নেয়ার পরই তাদের বলা হচ্ছে যে এসি, বিশেষ করে এসি টিকিট যারা চাচ্ছেন তারা বলছেন যে তারা আসলে খুব অল্প সময়ের মধ্যে এসি টিকিট শেষ হয়ে যাচ্ছে বলে তারা এই ধরনের একটি অভিযোগ করছিলেন। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা রয়েছে সেই অবস্থা কিন্তু মোটামুটি সন্তোষজনক। এই ধরনের কোনো ধরনের টিকিট কালোবাজারি এই কোনো ঘটনা বা এই ধরনের কোনো পরিস্থিতি এখনো আমাদের চোখে পড়েনি। যারা লাইনে দাঁড়িয়েছেন তারা
সারিবদ্ধভাবে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবেই বলা যায় মোটামুটি তারা টিকিট এখান থেকে টিকিট নিচ্ছেন। তারপরও কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন যারা আসলে এই পরিস্থিতি সামাল দিতে আসলে যথেষ্ট তৎপর রয়েছেন। পাশাপাশি আমরা কথা বলেছিলাম এখানে স্টেশন মাস্টারের সাথে, তিনিও বলেছেন যে যারা অপেক্ষমান রয়েছে এখনো যারা টিকিট পাননি তিনি আশ্বস্ত করেছেন যে এখনো তাদের পর্যাপ্ত টিকিট রয়েছে, যেহেতু আজকে 10 তারিখের টিকিট দেওয়া হচ্ছে, 10 তারিখের এখনো পর্যাপ্ত টিকিট রয়েছে। তারা বলেছেন যারা টিকিট প্রত্যাশী এখনো যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের হতাশ না হয়ে ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে বলেছেন এবং তারা বলছেন কেউ হয়তো খালি হাতে ফিরবে না, সবাই আসলে প্রত্যাশিত সেই ক্ষণের বা সেই আলাদা টিকিট না পেলেও তারা আসলে টিকিট নিয়ে বাড়ি ফিরতে পারবেন। তো এই ছিল কমলাপুর থেকে এখনকার মতো আমার কাছে সর্বশেষ। চট্টগ্রামে আছেন সহকর্মী কমল দেশ, চলে যাচ্ছি সেখানে। দেওয়ার কথা ছিল এখন তার শেষ পর্যায়ে, অর্থাৎ সকাল 8টা থেকে টিকিট দেওয়া শুরু হয়, এখন 3 ঘন্টা আমরা দেখেছি লাইনগুলি কিন্তু অনেকটা ফাঁকা। অথচ এই টিকিটের জন্য কিন্তু গত 18 ঘন্টার বেশি সময় ধরে যাত্রীদের অপেক্ষা করতে হয়েছিল। ইতিমধ্যে চট্টগ্রাম থেকে ময়মনসিংহ বিজয় এক্সপ্রেসের ট্রেনের টিকিট শেষে অন্যান্য যেসব আন্তনগর টিকিট রয়েছে তার মধ্যে কিছু হাতে গোনা শীততাপ নিয়ন্ত্রিত টিকিট রয়েছে, বাকি যেগুলো সাধারণ যাত্রীদের টিকিট তা অনেকটা শেষ বলে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ আমাদেরকে জানিয়েছেন। এইবার চট্টগ্রাম থেকে আজ বিশেষ করে আজ 4র্থ দিন 10 সেপ্টেম্বর যাত্রা চট্টগ্রাম থেকে 9টি আন্তনগর, 1টি এক্সপ্রেস এবং 2টি বিশেষ মোট 12টি ট্রেনের টিকিট দেওয়া হতে সকাল 8টার টিকিট বিক্রি শুরু হয়েছে। আর এই টিকিটের জন্য কিন্তু গতকাল বিকেল 4টা থেকে লাইনে দাঁড়িয়েছিল যাত্রীরা। আর দেখতে আপনার প্রায় 10টা কাউন্টার থেকে 1 টাকায় টিকিট দিচ্ছে, বিশেষ করে মহিলাদের জন্য কাউন্টার ছিল একটি, বাকি সব সাধারণ পুরুষদের জন্য কাউন্টারগুলো খোলা হয়েছিল। সেক্ষেত্রে মধ্যে হাতে করে যেসব টিকিট রয়েছে বিশেষ করে আন্তনগর ট্রেনগুলি শীততাপ নিয়ন্ত্রিত, সেগুলো হয়তো কিছুক্ষণের মধ্যে বিক্রি শেষ হয়ে যাবে বলে কর্মকর্তারা আশা করছেন। তারা বলছেন যেহেতু অনেক যাত্রী ছিল এবং হাজার হাজার যাত্রী অপেক্ষা করছিল এবং তারা প্রায় 18 ঘন্টা অপেক্ষা শেষ করে সকাল 8টা থেকে যাত্রী টিকিট নেওয়া শুরু করেছে এবং এখন 3 ঘন্টার মধ্যে তাদের প্রায় টিকিট শেষ পর্যায়ে আসছে। আপনারা জানেন বর্তমানে যেসব টিকিট দেওয়া হচ্ছে তার মধ্যে 65% টিকিট দেওয়া হয় কাউন্টার থেকে, আর 35% টিকিট দেওয়া হয় অনলাইন এবং কোটায়। অর্থাৎ অনলাইন এখন বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ যখনই সাধারণ টিকিট বিক্রি শেষ হবে এরপর অনলাইনে যাত্রীদের টিকিট দেওয়া হবে বলে স্টেশন ম্যানেজার বা রেলের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এবার একটা নিরাপত্তার বিষয় আসে বলে, যেহেতু প্রচুর সংখ্যক যাত্রী স্টেশন কাউন্টারে 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করতে হয়, সেখানে কিন্তু এখানের মধ্যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপির পাশাপাশি সাধারণ পুলিশ এখানে রয়েছে, মোতায়েন রয়েছে এবং এছাড়া যাতে যাত্রীরা সুশৃঙ্খলভাবে টিকিট নিতে পারে সেজন্য কিন্তু এখানে বিপুল সংখ্যক স্কাউট সদস্য দায়িত্ব পালন করছে। তো বলা যায় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে চট্টগ্রামে গত 4 দিন যে টিকিট বিক্রি তার ধারাবাহিকতায় আজও চলছে, অর্থাৎ আগামীকাল দেওয়া হবে সর্বশেষ 11 তারিখ যাত্রার টিকিট। তো আজ বলা যায় যে যাত্রীরা মোটামুটি টিকিট নিয়ে ফিরতে পেরেছে বলে রেলের কর্মকর্তারা আমাদেরকে আশ্বস্ত করছেন। তারা বলছেন যেসব যাত্রী লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল টিকিটের জন্য তারা ওদের অধিকাংশই টিকিট নিয়ে বাসায় ফিরতে পেরেছে এবং আনন্দ মনে বাসায় ফিরে যেতে পেরেছে। তো এখন পর্যন্ত আমার কাছে এ ছিল ইমতিয়াজ চট্টগ্রাম রেল স্টেশন থেকে সর্বশেষ। হজযাত্রীদের ভিসার জন্য ডিও লেটার দেওয়ার প্রক্রিয়া শেষ করেছে হজ অফিস। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত ভিসা পেয়েছেন 1,856 জন হজযাত্রী। এর বাইরে প্রায় 900 হজযাত্রীর মধ্যে 46 জন ভিসা পাননি, আর 850 হজযাত্রী নানা জটিলতায় ভিসার আবেদনই করতে পারেননি। এ নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ থাকলেও হজ অফিস বলছে যথাসময়ে যারা আবেদন করেছেন তারা ভিসা পাবেন। এদিকে হজ অফিস ও বিমান কর্তৃপক্ষের নানা উদ্যোগের পরও এখনো হজ ফ্লাইটে খালি যাচ্ছে অনেক সিট। তাফসির বাবুর রিপোর্ট। এবছর হজযাত্রীদের ভিসার জন্য সৌদি দূতাবাসে ডিও লেটার পাঠানোর শেষ সময় ছিল 28 আগস্ট। তবে এর মধ্যে আবেদন করেও এখনো অনেকেই ভিসা পাননি। হজ ফ্লাইট শেষ হওয়ার আর মাত্র 4 দিন বাকি থাকায় হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় এসব হজযাত্রী। আমার ভিসা মোটামুটি প্রসেসিং হয়ে গেছে, কিন্তু আমার স্ত্রীরটা এখনো হয়নি। এছাড়া আমরা 32 জন একটা গ্রুপ যাচ্ছিলাম, সেখানে 18 জনের আমাদের প্রসেসিং হয়ে গেছে, আর বাকি কয়েকজনের এখনো হয়নি। হজ অফিসের তথ্য অনুযায়ী এবছর হজের জন্য নিবন্ধিত ছিলেন 1,01,758 জন। এর মধ্যে ভিসার জন্য ডিও লেটার গেছে 1,0902টি, আর ভিসা হাতে পেয়েছেন 1,856 জন হজযাত্রী। বুধবার পর্যন্ত বাকি 46 হজযাত্রী ভিসা না পেলেও তাদের ভিসার ব্যাপারে আশ্বস্ত করেছেন হজ পরিচালক। পাসপোর্ট জমা ছিল, কোনো কারণে হয়নি, আবার পরের দিন সে পাসপোর্ট গেছে, পরের দিন হয়তো হয়ে আসবে। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় এখন হজ যাত্রা থেকে 856 জনের বাদ পড়ার বিষয়টি।
এদের মধ্যে 381 জন ভিসার আবেদনই করতে পারেননি মামলাসহ বিভিন্ন কারণে পুলিশ ক্লিয়ারেন্স না পাওয়ায়। এছাড়া মৃত্যু, অসুস্থতা কিংবা আইনগত জটিলতার কারণেও অনেকে ভিসার আবেদন করেননি। এর বাইরে অনেকেই প্রশাসনিক জটিলতায় নির্ধারিত সময়ে আবেদন করতে না পারায় এখন হজ অফিসে ধর্ণা দিলেও হজ পরিচালক বলছেন নতুন করে ভিসার প্রক্রিয়া শুরুর সুযোগ নেই। এখানে আমরা বৃহস্পতিবার দিন চেক পাইছি, শুক্র শনি বন্ধ ছিল, রোববার দিন জমা দিয়েছি, ক্লিয়ার হয়ে আসছে সোমবারে। অত সোমবারে এখন বলতেছে ডিও বন্ধ। এখন ডিও বন্ধ হওয়ার কারণে আমার এই 17 জন হাজি অনিশ্চিত হয়ে গেছে। যেহেতু ডেট ক্লোজ, তারা পাবে না, তারা জানে। আমাকে পুলিশ ভেরিফিকেশন করেছে, দেখেছে যে প্রতিবেদনটা হয়তো আমার অনুকূলে নাই, সে যেতে পারবে না। এরকম বহুবিধ ফ্যাক্টরগুলি আছে। এদিকে নানা উদ্যোগ সত্ত্বেও সিট খালি যাচ্ছে বিমানের হজ ফ্লাইটে। যাত্রী কম থাকায় বুধবার শিডিউল পরিবর্তন করেও 140টি সিট খালি রেখেই উড়াল দেয় বিমানের 2টি ফ্লাইট। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। রিশার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে মানববন্ধন করছে শিক্ষার্থীরা। সেখানে এই মুহূর্তে রয়েছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাকিব। হ্যাঁ ইমতিয়াজ, আপনি জানেন যে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারীকে গতকাল পুলিশ আটক করেছে, গ্রেফতার করেছে। তো এখন যে বিষয়টি দাঁড়িয়েছে যে রিশার সহপাঠী এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আজ রিশার হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তির দাবিতে এই স্কুলটির সামনে মানববন্ধন করছে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বিভিন্ন সংগঠন মানববন্ধন করছে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা এতদিন দেখেছি শুধুমাত্র রিশার যারা সহপাঠী তারাই মানববন্ধন করছে। আজ কিন্তু আমরা দেখছি রিশার সহপাঠী ছাড়াও বিভিন্ন সংগঠন আমরা দেখেছি, বাংলাদেশ মহিলা পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী সহ এখানে ইতিমধ্যেই আমরা দেখেছি ছোটখাটো বিভিন্ন রাজনৈতিক সংগঠন এখানে যুক্ত হয়েছে, ছাত্র ইউনিয়ন সহ বেশ কয়েকটি সংগঠন। তারা যে বিষয়টি বারবার বলছেন যে এসব খুনিদের যখন বিচার না হয় তখনই এসব হত্যার ঘটনা দেশে বারবার বেড়ে যাচ্ছে। তারা বলছেন যে আজ যদি তনু বা মিতু হত্যাকারীদের বিচার করা হতো, সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হতো এবং ঠিক মতো সময় মতো গ্রেফতার করা হতো, তাহলে এই ধরনের ঘটনা কিন্তু আর ঘটতো না। এসব ঘটনার বিচার না হওয়ার কারণেই এই দেশের নারী হত্যা এবং যে অপমৃত্যুগুলো বেড়ে যাচ্ছে। এবং আপনি জানেন যে আজ রিশা হত্যাকারী যে ওবায়দুল, তাকে আদালতে তোলা হবে এবং আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রমনা থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি বলেছেন তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে। কিন্তু সে বিষয়টি আপনারা হয়তো বা কিছুক্ষণ পরে আদালতের মাধ্যমে জানতে পারবেন। আমি আপনাকে আরো একটি বিষয় জানিয়ে দিই, আজ কিন্তু রিশার হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন এবং শোক সভা হবার কথা রয়েছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি বা রিশার যারা সহপাঠী আছে তারা বলেছেন যে ইতিমধ্যেই রিশার আজ হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে যে মানববন্ধনের সঙ্গে শুধুমাত্র ঢাকা শহরেরই 147টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা নাকি বলেছেন যে তারাও আজ এই রিশার হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তির দাবিতে তারাও মানববন্ধন শোকসভা পালন করবেন। তো সে বিষয়টি আমরা হয়তো বা জানতে পারবো ঠিক 12টার পর, কারণ আজকের এই যে কর্মসূচিটি রয়েছে এটি কিন্তু একটি বিভিন্ন স্কুল থেকে বলা হয়েছে 12টা নাগাদ তারা এই কর্মসূচিটি পালন করবেন। কিন্তু আপনি জানেন যে এ মাসের 24 তারিখ আমার পিছনে যে ওভারব্রিজটি রয়েছে, ওভারব্রিজের উপরেই কিন্তু এই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে টেইলার কর্মচারী ওবায়দুল ছুরিকাঘাত করেছে এবং আপনি জানেন যে তারপরেই কিন্তু রিশা 4 দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে নিহত হয়েছে এবং তখন থেকেই কিন্তু মূলত এই উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়েছে এবং তারা কিন্তু তখন থেকে বারবার বলছে যে সর্বোচ্চ বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা যে বিষয়টি বারবার বলছেন যে শুধুমাত্র গ্রেফতার করলেই হবে না, রিশার হত্যাকারী ওবায়দুলকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির আওতায় আনতে হবে এবং ফাঁসির আওতায় না আনা পর্যন্ত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রছাত্রী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ঘোষণা করেছে তারা এই যে তাদের কর্মসূচি, তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তো মোটামুটি আমার কাছে কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে থেকে এই ছিল সবশেষ খবর। রিশার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে ওয়েলস লিটল ফ্লাওয়ারের সামনে মানববন্ধন করছে তার সহপাঠী এবং শিক্ষার্থীরা। সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। ফিরছি অর্থ বাণিজ্যের খবরে। চট্টগ্রামের দখল ও দূষণের কবলের মুখে সংকুচিত হয়ে কর্ণফুলী নদী প্রায় মাছশূন্য হয়ে পড়েছে।
2 দশক আগেও এখানে 3 শ্রেণীর অন্তত 140 প্রজাতির মাছ পাওয়া গেলেও এখন পাওয়া যায় মাত্র 20 প্রজাতির মাছ। এর মধ্যে খাবার উপযোগী মাছ রয়েছে 3 প্রজাতির। দূষণে বিপর্যস্ত এই নদীতে একাধিকবার ফার্নেস অয়েলের পর নতুন করে যুক্ত হয়েছে সার কারখানা বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবকিছুই নীরবে সহ্য করে চলেছে লুসাই পাহাড় থেকে নেমে আসা কর্ণফুলী নদী। 60 লাখ নগরবাসীর প্রতিদিনের ময়লা আবর্জনার পাশাপাশি শত শত শিল্প কারখানার বর্জ্য মিশছে এই নদীতে। এতে নদীর মাছের পরিমাণ দিন দিন কমছে। 2 দশক আগের এক জরিপে কর্ণফুলী নদীতে 3 শ্রেণীর 140 প্রজাতির মাছের অস্তিত্ব পাওয়া যায়, কিন্তু 2009 সালের দ্বিতীয় জরিপে অর্ধেক এবং বর্তমানে তা একেবারে শূন্যের কোটায় নেমে এসেছে। এখন মূলত 3 ধরনের মাছ কমার্শিয়ালি পাওয়া যায়, পোয়া, ফাঁসি এবং কাচকি, এবং অন্যান্য মাছগুলো খুব অল্প পরিমাণ মাছ পাবে, সেটা 20 থেকে 25 প্রজাতির বেশি হবে না। কর্ণফুলী নদী মাছ শূন্য হয়ে পড়ার বেশ কটি কারণ জানালেন এই বিশেষজ্ঞ। নৌযান থেকে যেই দূষিত বর্জ্য এবং তেল জাতীয় পদার্থ যেগুলো নদীতে যাচ্ছে, সেগুলো ঠিক একটি কোনো কারণকে দায়ী করা যাবে না যে এই কারণে কমেছে, কিন্তু সম্মিলিতভাবে আমাদের এই সকল অ্যাক্টিভিটিগুলো আস্তে আস্তে আমাদের কর্ণফুলী নদীতে মাছের পরিমাণ কমিয়ে ফেলেছে। তাই নদীতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করো মাছ পায় না জেলেরা। আগে পাওয়া গেছে 1 পন, 1.5 পন, 7 পন, 8 পন করিয়া পাওয়া গেছে। 10 আলি, 12 আলি, 14 আলি, 15 আলি এরকম পাওয়া যায়। নদীর অবস্থা এত খারাপ যেটা বলার বাহিরে। মোটামুটি স্টাফ টিকান জানা, বাজার করে সুডান জানা, মালিক টিকে না। সম্প্রতি সিইএফএর ডাই অ্যামোনিয়া ফসফেট কারখানায় দুর্ঘটনার ফলে অন্তত 500 টন অ্যামোনিয়া গ্যাস কর্ণফুলী নদীতে মিশেছে। এইভাবে যদি চলতে থাকে আসলে এটা কর্ণফুলী নদীতে আসলে কোনো প্রাণী শূন্য হয়ে যাবে, শুধু মাছ না, কোনো প্রাণীর অস্তিত্ব থাকার আসলে সম্ভব হবে না। কর্ণফুলী নদীর ভাটিতে শাহমানুদ সেতু থেকে উজানে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত 10 নটিক্যাল মাইল এলাকায় প্রতিদিন 700-র বেশি লাইটের জাহাজের পাশাপাশি কয়েক হাজার ইঞ্জিন চালিত নৌকা চলাচল করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিজিবি সদর দপ্তর সীমান্ত ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুধীবৃন্দ, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি উন্নয়নের অগ্রযাত্রার অবিচ্ছেদ্য অংশীদার হিসেবে এই বাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব গভীর দেশপ্রেম ও নিষ্ঠার সাথে এই বাহিনী পালন করে যাচ্ছে। বেসামরিক প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান, প্রাকৃতিক দুর্যোগ, জরুরি পরিস্থিতি মোকাবেলা ও দেশ গঠনমূলক বিভিন্ন কর্মকাণ্ডে বিজিবির ভূমিকা ও পেশাদারিত্ব আজ সর্বমহলে প্রশংসিত। বিশেষ করে 2013 শেষের দিক থেকে 2014 5ই জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের সময় এবং নির্বাচনের পরবর্তীতে 2015 সালে সেই 5ই জানুয়ারি থেকে দীর্ঘ 3 মাস আমাদের দেশে বিএনপি জামাত জোটের যে অগ্নি সন্ত্রাস, অর্থাৎ আগুন দিয়ে মানুষ পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা এবং যে ধ্বংসাত্মক কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছিল এবং সরকারি সম্পদ তারা ধ্বংস করছিল, নৈরাজ্য এবং সন্ত্রাসের পথে দেশকে ঠেলে দিচ্ছিল, সেই সময় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পুলিশ, র্যাবের সাথে আমাদের বিজিবিও বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। এবং তাদের সেই বলিষ্ঠ ভূমিকা আমরা সবসময় এটা স্মরণ করি, যে আমরা যে সেই অগ্নি সন্ত্রাস থেকে যে মানুষদের যাদেরকে বাঁচাতে পেরেছি বা এটাকে আমরা যে দমাতে পেরেছি, এই ক্ষেত্রে বিজিবির একটা বিশাল ভূমিকা রয়েছে। সেজন্য সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের ফলে চোরাচালান, মাদক পাচার, নারী শিশু পাচার, সীমান্ত অপরাধ অনেকটা হ্রাস পেয়েছে এবং প্রতিনিয়ত যারাই এ কাজে লিপ্ত প্রায় ধরা পড়ছে। বিজিবি বিএসএফ এর সঙ্গে একটা সমঝোতাপূর্ণ সম্পর্ক জোরদার হওয়ার ফলে সীমান্তে নিহতের সংখ্যাও কমে এসেছে। এছাড়া কোনো কারণে বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিক আটক হলে প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমে তা ফিরিয়ে আনা যাচ্ছে। এবং আমাদের বাংলাদেশের যে সীমানা, স্থল সীমানায় একদিকে মিয়ানমার আর প্রায় অধিকাংশ জায়গা হচ্ছে ভারত, কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে অত্যন্ত দক্ষতার সাথে সীমিত সম্পদ নিয়েও বিজিবি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমাদের দেশের সীমান্তরক্ষী বাহিনীকে একটি আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে আমরা বর্ডার গার্ড বাংলাদেশ আইন 2010 পাশ করেছি। এর ফলে বিজিবির সাংগঠনিক কাঠামো শক্তিশালী হয়েছে।
আমরা 4টি রিজিওনাল সদর দপ্তর স্থাপন করে কমান্ড বিকেন্দ্রীকরণ করা হয়েছে, যা বাহিনীকে গতিশীল ও সুসংগঠিত করছে। বিজিবির সদর দপ্তরে সীমান্ত ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে আবারও বাজারে ছাড়া হচ্ছে নতুন নোট। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এই নতুন নোট ছাড়া হচ্ছে। আগামী 8ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। এবার ঈদ উপলক্ষে প্রায় 23,000 কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হবে। এর আগে ঈদ উল ফিতরে প্রায় 26,000 কোটি টাকার নতুন নোট ছাড়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকের রাজধানীর 14টি শাখায় নতুন নোট পাওয়া যাবে। তবে সব ব্যাংক সব মূল্যমানের নোট ছাড়বে না। পাশাপাশি জাল নোট চিহ্নিত করতে রাজধানীর গরুর হাটে জাল নোট চিহ্নিতকরণ যন্ত্র বসানো হবে। রাজস্ব প্রদান আরো সহজ করতে দেশের বাকি 6টি বিভাগেও ভ্যাট একাডেমি করা হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান নজিবুর রহমান। গতকাল রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে গণমাধ্যম কর্মীদের নিয়ে অনলাইনে ভ্যাট প্রদান শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় একথা বলেন তিনি। এ সময় বিভিন্ন সম্ভাবনার কথাও তুলে ধরেন চেয়ারম্যান। 1993 পুরানো পদ্ধতি থেকে আমরা যখন 2008 পদ্ধতি অনুসরণ করা শুরু করলাম, তখন কিন্তু বাংলাদেশের জিডিপি অনেক বড় হয়ে গেল। আমরা সবাই মিলে পরিশ্রম এবং প্রয়াস চালালে আমাদের রেশিওটাকে আমরা বড় করতে পারবো। জাতীয় রাজস্ব বোর্ড থেকে আমরা যেসব এলাকায় মনোযোগ দিচ্ছি, পায়রা বন্দর, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, রূপপুর প্রকল্প, এগুলা কিন্তু আমাদেরকে আরো বহু দূরে নিয়ে যাবে। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করেই এগিয়ে যাবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। বুধবার সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজিত টেক্সটেক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট পণ্য নিয়ে 4 দিনব্যাপী এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ 23টি দেশের 1050টি কোম্পানি। এই মেলার মাধ্যমে বাংলাদেশে বড় বাজার পাবে বলে প্রত্যাশা করছেন তারা। সেলাই মেশিন থেকে শুরু করে সুতা, বাহারি বোতাম, ফেব্রিক্স ও লেস ফিতা, তৈরি পোশাক শিল্পে দরকারি প্রায় সব ধরনের আনুষঙ্গিক পণ্য পাওয়া যাচ্ছে এই টেক্সটেক মেলায়। নতুন বাজার ধরতে নিজেদের পণ্যের মান ও দাম প্রতিযোগিতামূলক দাবি করে দর্শনার্থীর কাছে তুলে ধরেন মেলায় অংশ নেয়া স্টল মালিকরা। মেলায় ভালো সাড়া পেলে বাংলাদেশে ব্যবসা শুরুর কথাও জানালো অনেক বিদেশি কোম্পানি। আমরা বোতাম ও বেল্ট প্রস্তুত করে থাকি। এসব পণ্যের জন্য বাংলাদেশ সত্যি একটি বড় বাজার। আশা করছি এই মেলার মাধ্যমে আমরা আমাদের তৈরি পণ্যের বাজার প্রসার করতে পারবো। আশা করছি অনেক কাস্টমার পাবো, আর তেমনটা হলে বাংলাদেশে ব্যবসা শুরু করার বিষয়েও ভাববো। আর বিশ্ববাজারে টিকে থাকতে সাশ্রয়ী দামে পণ্য প্রস্তুত করতে দরকারি কাঁচামালের দাম ও মান যাচাইয়ের জন্য এই আয়োজনকে অনেক বড় সুযোগ হিসেবে দেখছেন মেলায় আসা পোশাক শিল্প সংশ্লিষ্টরা। লুকিং ফর অল্টারনেটিভ টেক্সটাইল মেশিন এন্ড বেসড অন দ্য ফরেন কান্ট্রি। আমাদের বেস্ট ছিল ইউরোপ, কিন্তু এখানে ইউরোপ নাই। এখানে আমরা ভ্যারাইটিস কোম্পানি, ভ্যারাইটিস মানুষের সাথে কথা বলছি, তো আশা করছি এখান থেকে আমরা মোট চয়েসটা বেছে নিতে পারবো। আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ বাংলাদেশের জন্য, টেক্সটাইল এবং গার্মেন্ট বিজনেসের জন্য। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পোশাক শিল্পের দ্রুত উন্নয়ন হচ্ছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, 4 দশকে গড়ে ওঠা এই শিল্প ধ্বংসে বর্তমানে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, তবে এই শিল্পের অগ্রগতি দেখে দেশে বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা আমাদের সম্ভাবনার সবটুকু কাজে লাগিয়ে এসব ষড়যন্ত্র মোকাবেলা করব। এরই মধ্যে কারখানাগুলোর কর্মপরিবেশের অনেক উন্নয়ন করেছি। 4 দিনের এই মেলা শেষ হবে শনিবার। প্রতিদিন সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত চলবে এই মেলা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলি। চীন থেকে স্পেন চলে আসার পর নদীতে পুরোদমে চলছে পদ্মা সেতুর পিলার বসানোর কাজ। ডিসেম্বরের মধ্যে 2টি পিলারের সংযোগ তৈরি টার্গেট। আনুষ্ঠানিকভাবে আজ যাত্রা শুরু করল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। মন্দা কেটে যাবার প্রত্যাশা। প্রশাসনিক দক্ষতার উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। হজ যাত্রীদের ভিসার জন্য ডিও লেটার দেওয়ার প্রক্রিয়া শেষ। যথাসময়ে যারা আবেদন করেছেন তারা ভিসা পাবেন বলছে হজ অফিস। এখনো খালি যাচ্ছে ফ্লাইট। এবং দখল দূষণে সংকুচিত হয়ে প্রায় মাছশূন্য কর্ণফুলী নদী। টিকে আছে মাত্র 20 প্রজাতির মাছ। নতুন করে যুক্ত হয়েছে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসের মিশ্রণ।
এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।